বলো। আগের দিন আগের দিন আমি পিডিএফটা দেওয়া হয়নি না? পিডিএফটা দিয়ে দেবো বলে ভুলে গেলাম। ঠিক আছে, আজকে ক্লাসের পরে দিয়ে দেবো। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেসপন্স করে একটু তাড়াতাড়ি করবি সব। তোদেরকে জিজ্ঞেস করার কতক্ষণ পরে সব রেসপন্স করিস। দেখো তাহলে আসছি। চলো তাহলে আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ভেসপার থিওরি। হ্যাঁ, শেপ অফ কোভালেন্ট কম্পাউন্ড, সেখান থেকে ভেসপার থিওরি, VACPR, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। হ্যাঁ, মানে ভেসপার। এবারে আগে VACPR প্রোনাউন্স করার সময় জাস্ট VSPR ভেসপার এইরকম ভাবে বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে বানানটা খেয়াল রাখো, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। আসলে ব্যাপারটা দেখো যে যখন আমরা শেপ অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড আলোচনা করব, এর আগে যে ইলেকট্রনিক থিওরি অফ বন্ডিং যেটা আমরা আলোচনা করলাম, সেখানে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলেছি লাস্ট ক্লাসেনটা। আর লুইসের যে ইলেকট্রন ডট স্ট্রাকচার বা লুইস কাসেলের যে থিওরি, ইট ক্যানট প্রেডিক্ট দ্য শেপ অফ এ মলিকুল। একটা মলিকুলের শেপ কেমন হবে, যে এই যে ওয়াটার মলিকুল ভি শেপ, CH4 মিথেন সেটা হচ্ছে টেট্রাহেড্রাল, বা SF6 সেটা যে অক্টাহেড্রাল, অ্যামোনিয়া সেটা যে তোমার একটা তোমার তুমি কি বলবো, অ্যামোনিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে একটা ট্রাইগোনাল টাইপের যে ছবি। হ্যাঁ, তারপর BF3 ক্ষেত্রে ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে। এই যে বিভিন্ন রকমের তার শেপ, এই শেপটা কিন্তু লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার দিয়ে বা লুইস কাসেল থিওরি দিয়ে বুঝতে পারা যায় না। To know the shape of a covalent molecule, one of the mostly used theory is the ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি বা ভেসপার থিওরি, যেটাকে প্রোনাউন্স করা হবে VSPR, এই যেটা আমি মুখে বলছি ভেসপার এইরকম করে। এটা 1940 সালে বিজ্ঞানী সিডউইক অ্যান্ড পাওয়েল এবং 1957 সালে বিজ্ঞানী গিলেপসি এবং নাইহম, এরা বেসিক্যালি ভেসপার থিওরিটা দেন। আচ্ছা, আর একটা থিওরি আমরা পরে পড়বো, যেটা হচ্ছে বেসিক্যালি হাইব্রিডাইজেশন থিওরি। এই হাইব্রিডাইজেশনটা হচ্ছে আর একটা থিওরি যা দিয়ে তুমি বেসিক্যালি শেপটাকে ডিটারমাইন করতে পারবে। তাহলে এইখানে যে ভেসপার থিওরিটা যেটা অনেক বেশি এম্পিরিক্যাল। তখনও ধরো এই যে অরবিটালের শেপ ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমরা অ্যাটমিক স্পেক্ট্রা পড়ার সময় পড়েছো, অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় পড়েছো, ভেসপার থিওরিতে তখনও তোমার ওই যে একটা অরবিটালের একটা শেপ হয়, এস অরবিটাল স্পেরিক্যালি সিমেট্রিক, পি অরবিটাল ডাম্বেল শেপ, বা ডি অরবিটাল এরকম ফুলের পাপড়ির মতো একটা স্পেসিফিক শেপ আছে, এইগুলো তখনও আসেনি। সেগুলো আসার পরে তোমার ওই ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, হাইব্রিডাইজেশন, এগুলো তারপর আসবে। তো তার আগে যখন আমরা ওই বিভিন্ন এম্পিরিক্যাল থিওরিগুলো নিয়ে আলোচনা করছিলাম, ভেসপার থিওরি হচ্ছে সেরকম ওয়ান অফ দ্য এম্পিরিক্যাল থিওরি। ঠিক আছে? আচ্ছা, এর মেন ফিলোজফিটা হচ্ছে এই যে দ্য ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার্স, সেটা হচ্ছে তোমার মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার, সেটা বন্ডিং হতে পারে, নন বন্ডিং হতে পারে,
of the central atom will be distributed in such a way that the electrostatic repulsion be minimum and this will give the most stable structure. তো দেখো তাহলে ভেসপার থিওরি যেটা মূল ফিলোসফি সেটা হচ্ছে এই যে কোনো একটা মলিকুলের ক্ষেত্রে কিছু বন্ড পেয়ার আছে, কিছু লোন পেয়ার আছে। এই বন্ড পেয়ার লোন পেয়ারগুলো এমনভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম কাকে বলে আমি বলবো, অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, যাতে করে হচ্ছে তোমার তার ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন যেটা সেটা হচ্ছে মিনিমাম হবে এবং তার জন্য সে স্টেবল স্ট্রাকচারটা আমি পাবো। তো যখন তুমি মানে এর কিছু স্পেসিফিক রুল টুল আছে, সেই স্পেসিফিক রুলগুলো আসবে তখন কিন্তু মূল ফিলোসফিটা তোমাকে স্ট্রিক করে থাকতে হবে। মেন ফিলোসফিটা হচ্ছে দ্য ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার্স, যেটা বন্ডিং হতে পারে, নন বন্ডিং হতে পারে। নন বন্ডিং মানে মূলত লোন পেয়ার বলছি, বন্ডিং মানে হচ্ছে বন্ড পেয়ার বলছি। অফ দ্য সেন্ট্রাল অ্যাটম উইল বি ডিস্ট্রিবিউটেড ইন সাচ এ ওয়ে that the electrostatic repulsion be minimum and this will give the most stable structure. আচ্ছা, এবারে তোমাকে একটা ভেসপার থিওরিতে স্টেপগুলো হচ্ছে এরকম, স্টেপস দ্যাট মে বি ফলোড টু ডিটারমাইন দ্য শেপ অফ এ কোভ্যালেন্ট মলিকুল বাই ভেসপার থিওরি। প্রথমে ড্র এ রিজনেবলি গুড লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার। তাহলে আমরা ইলেকট্রন লুইসের যে ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকতে শিখেছি সেটা একটা রিজনেবলি গুড লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকতে হবে। যে রিলেটিভলি গুড, রিজনেবলি গুড এই কথাটার মানেটা হচ্ছে ওই যে ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল যেটা আগের দিন বলেছে না একদম শেষে, সেটাকে মাথায় রেখে আর কি। যে তোমাকে দেখতে হবে যত কম সম্ভব ফর্মাল চার্জ রাখা যায়। ফর্মাল চার্জ যদি রাখতেই হয় যাতে করে তোমার যেটা মোর ইলেকট্রোনেগেটিভ তার মাথায় নেগেটিভ চার্জ, যেটা মোর ইলেকট্রো পজিটিভ তার মাথায় যেন পজিটিভ চার্জ থাকে, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে মাথায় রেখে মোটামুটিভাবে একটা স্টেবল গুড লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকতে হবে। তারপর যেটা করতে হবে, কাউন্ট টোটাল নাম্বার অফ লোন পেয়ার্স, মানে নন বন্ডেড ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার, অ্যান্ড টোটাল নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু দ্য সেন্ট্রাল অ্যাটম। দেখতে হবে কোনো একটা সেন্ট্রাল অ্যাটম যেটা, সেই সেন্ট্রাল অ্যাটম থেকে সেন্ট্রাল অ্যাটম কতগুলো বন্ড তৈরি করেছে আর তার মাথায় কতগুলো লোন পেয়ার আছে। আচ্ছা, ফর সেন্ট্রাল অ্যাটম নাম্বার অফ লোন পেয়ার প্লাস নাম্বার অফ অ্যাটমস লিঙ্কড যেটা, তাকে বলে স্টেরিক নাম্বার বা টোটাল কোঅর্ডিনেশন নাম্বার। টোটাল কতগুলো লোন পেয়ার আছে এবং টোটাল কতগুলো অ্যাটমস লিঙ্কড আছে সেটাকে বলে স্টেরিক নাম্বার বা টোটাল কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, এটা সিএন বলছি, সেটা টোটাল নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু দ্য সেন্ট্রাল অ্যাটম, হ্যাঁ, প্লাস হচ্ছে তার সাথে লোন পেয়ারটা তোমার থেকে যাচ্ছে। এইটা তাহলে এটা হচ্ছে মানে এমনি কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু দ্য সেন্ট্রাল অ্যাটম, আর টোটাল কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে যে কতগুলো অ্যাটম লিঙ্ক থাকছে প্লাস তার সাথে কতগুলো লোন পেয়ার থাকছে। টোটাল কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে স্টেরিক নাম্বার, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু সেন্ট্রাল অ্যাটম, যেটা আমি নর্মাল কোঅর্ডিনেশন নাম্বার বলছি, প্লাস তার সাথে নাম্বার অফ লোন পেয়ার প্রেজেন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল ওয়াটার মলিকুল তুমি কনসিডার করো। ওয়াটার মলিকুলের ক্ষেত্রে দেখো অক্সিজেন লিঙ্ক আছে কজনের সাথে না, দুজনের সাথে, সেখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2। আর স্টেরিক নাম্বার বা টোটাল কোঅর্ডিনেশন নাম্বারটা কত হচ্ছে না, অক্সিজেনের মাথায় যেহেতু দুটো লোন পেয়ার আছে তাহলে দুটো বন্ড আর দুটো লোন পেয়ার মানে একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ স্টেরিক নাম্বারটা হলো 4। তো কার্বন ডাইঅক্সাইড কনসিডার করতে তার স্ট্রাকচারটা এরকম দেখতে, সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ও। এক্ষেত্রে কার্বন কটা অ্যাটমের সাথে কানেক্টেড আছে, দুটো অ্যাটমের সাথে, সেখানে কোঅর্ডিনেশন নাম্বার 2, স্টেরিক নাম্বারটা হচ্ছে 2। এখানে কিন্তু এই সিঙ্গেল বন্ড দিয়ে লিঙ্ক না ডাবল বন্ড দিয়ে লিঙ্ক এরকম বলা হয়নি, কিন্তু বলা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু দ্য সেন্ট্রাল অ্যাটম, কটা বন্ড কিন্তু নয়, নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু সেন্ট্রাল অ্যাটম। এখানে সেন্ট্রাল কার্বনের সাথে কিন্তু দুটো অ্যাটম হচ্ছে লিঙ্ক আছে। তো অল্টারনেটিভলি তুমি বলতে পারো স্টেরিক নাম্বারটা হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার প্লাস নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার, অর্থাৎ নাম্বার অফ লোন পেয়ার প্লাস নাম্বার অফ বন্ড পেয়ার মাইনাস নাম্বার অফ পাই বন্ড পেয়ার, বা তুমি বলতে পারো নাম্বার অফ টোটাল ইলেকট্রন পেয়ার ইন ভ্যালেন্স শেল মাইনাস নাম্বার অফ পাই বন্ড পেয়ার। এটা তিনটে একই মানে, তাহলে নাম্বার অফ লোন পেয়ারটা থাকছে তার সঙ্গে নাম্বার অফ লোন পেয়ার প্লাস নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার। কারণ এখানে যখন তুমি কনসিডার করছো কার্বন পাই সিগমা বন্ড একটা আছে, পাই বন্ড একটা আছে, ডান দিকেও যা বাঁ দিকেও তাই, এখানে কিন্তু তোমাকে ওই সিগমা বন্ড পেয়ারটাকে কনসিডার করতে হচ্ছে। এটা তো সিগমা বন্ডে দুটো ইলেকট্রন, এখানে তোমার দুটো ইলেকট্রন, পেয়ার ধরলে একটা দুটো পেয়ার হচ্ছে, সিগমা বন্ড পেয়ার দুটো হচ্ছে, আর লোন পেয়ারও তোমার বেসিক্যালি এখানে মানে লোন পেয়ার নেই আর কি। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের কোনো লোন পেয়ার নেই। তাহলে এইভাবে ভাবতে পারছো, অথবা নাম্বার অফ লোন, এবারে যখন বন্ড তৈরি হয় তখন সিগমা বন্ড প্লাস পাই বন্ড, তো তাহলে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার যখন তুমি দেখবে তখন টোটাল নাম্বার অফ বন্ড পেয়ার্স থেকে নাম্বার অফ পাই বন্ড পেয়ার্স বাদ দিলে
তবে হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার্স হবে এটা। আর টোটাল নাম্বার অফ টোটাল ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স সেল মাইনাস নাম্বার অফ পাই বন্ড পেয়ার্স। হ্যাঁ, এইটা আর কি, মানে তুমি টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে, কত জোড়া আছে সেটাকে তুমি দেখবে, সেখান থেকে পাই বন্ড পেয়ারটাকে বাদ দিলেও তোমার হবে। যে কোনো একটা উপায়ে তুমি স্টেরিং নাম্বারটাকে বের করে ফেলতে পারবে। স্টেরিং নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, এবারে এই শেপ অফ, তাহলে কি কি জিনিস এখানে হলো দেখো। তাহলে প্রথম যেটা হচ্ছে, প্রথমে রিজনেবলি গুড একটা লুইস ইলেকট্রন স্ট্রাকচার রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে তুমি এই স্টেরিং নাম্বারটাকে ক্যালকুলেট করলে। থার্ডলি যেটা, সেটা হচ্ছে যে এবারে দেখা যাবে যে অ্যাকচুয়ালি মলিকুলের শেপটা সবসময় রেগুলার কোন একটা শেপ না হতে পারে। এই ইররেগুলার শেপটা, মানে রেগুলারিটি থেকে যে ডিফরমেশনটা, সেটা ঠিক হবে কি কি দিয়ে না, এই যে দেখবে যে ইলেকট্রন পেয়ারের মধ্যে যে রিপালশনের অর্ডারটা হচ্ছে লোন পেয়ার রিপালশন হচ্ছে মোস্ট ড্রাস্টিক, সেটা সবচেয়ে বেশি। তারপরে লন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার রিপালশন। এটাকে মাথায় রাখবে, লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, তারপরে লন পেয়ার বন্ড পেয়ার, তারপরে হচ্ছে বন্ড পেয়ার রিপালশন। মানে শেপ অফ দ্য মলিকুল ইজ ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু দ্য সেন্ট্রাল অ্যাটম। For a molecule, if the central atom does not contain lone pairs, then the shape of the molecule will be regular. But presence of lone pairs on central atom decides the deviations of the shape from the regular one. তার রিজনটা কি না, রিলেটিভ অর্ডার অফ রিপালশনস হচ্ছে লোন পেয়ার গ্রেটার দ্যান লোন পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার। আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে ইন এ মলিকুল সেন্ট্রাল অ্যাটম মে বি দ্য অ্যাটম, প্রথম কথা যে হুইচ ইজ ওয়ান ইন নাম্বার অর ইউনিক। সেন্ট্রাল অ্যাটম দেখবে সবসময় একটা থাকবে। তার সঙ্গে যেটা হবে, যদি একাধিক ওরকম সিচুয়েশন হয়, তখন তোমাকে দেখতে হবে হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট সাইজ অ্যান্ড অর হুইচ ইজ লিস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড অর হুইচ হ্যাজ এক্সটেন্ডেবল ভ্যালেন্সি। তার মানে সেন্ট্রাল অ্যাটমের এই গুণগুলো থাকতে হবে। প্রথমে দেখতে হবে যে যারা সংখ্যায় একটা আছে কিনা। সংখ্যায় একটা থাকলে সেটা তুমি প্রথমে কনসিডার করবে। যদি একাধিক সংখ্যা থাকে, তাহলে যেটা লার্জেস্ট অ্যাটম সেই ইউজুয়ালি সেন্ট্রাল অ্যাটম হতে পারে। অথবা দেখা যায় যে যে মোর ইলেকট্রো পজিটিভ বা লিস্ট ইলেকট্রো নেগেটিভ, সে সেন্ট্রাল অ্যাটম হতে পারে। অথবা যার এক্সটেন্ডেবল ভ্যালেন্সিয়া, যার তোমার ভ্যালেন্সিটা যার বাড়ানো সম্ভব আর কি, হয়তো লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল আছে বা লো এনার্জি ভেকেন্ট পি অরবিটাল আছে, যাতে করে তার যোজ্যতাটা সে বাড়াতে পারছে, সে হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাটম হতে পারে। হ্যাঁ, সেই কারণে ধরো যখন আমি ওয়াটার মলিকুল কনসিডার করছি, অক্সিজেনটা ইউনিক বলে সে সেন্ট্রাল অ্যাটম হলো। কার্বন ডাইঅক্সাইড যখন কনসিডার করছি, কার্বনটা ইউনিক বলে সে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে। ঠিক আছে, এগুলো যখন SF6 কনসিডার করবে, সালফারটা হচ্ছে ইউনিক বলে সে সেন্ট্রাল অ্যাটম হবে। CCl4 যখন কনসিডার করবে, কার্বনটা ইউনিক বলে সে হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাটম হবে। ঠিক আছে, এইটা। এবারে আমাকে যেটা করতে হবে যে যে আমি একটা টেবিল বানাবো, যে টেবিলে ওই মানে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স সেল, হ্যাঁ, যেটাকে স্টেরিক নাম্বার বলা হচ্ছে আর কি, হ্যাঁ, তার উপরে বেস করে দেখতে হবে নাম্বার অফ বন্ড পেয়ার কতগুলো, নাম্বার অফ লোন পেয়ার কতগুলো, হ্যাঁ, করে সেই মতো করে আমি এগোবো। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স সেল, এটাকে অনেক সময় বলছি স্টেরিক নাম্বার। নাম্বার অফ বন্ড পেয়ার মানে বেসিক্যালি নর্মাল কোঅর্ডিনেশন নাম্বার, এইটা। আর নাম্বার অফ লোন পেয়ার্স, এইটা। সেগুলোকে দেখে আমি তার শেপ প্রেডিক্ট করবো এবং তার কিছু এক্সাম্পল দেবো। ঠিক আছে, তাহলে এর আগে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনাটা কারো কিছু অসুবিধা আছে কিনা বলো। মানে এই যে এখানে এই যে 3-4 পাতা আমি আলোচনা করেছি ফেস পাত থিওরির বেসিক আইডিয়া সম্বন্ধে, এখানে যদি কারো কিছু অসুবিধা হয় প্রথমে একটু বলে নাও। আমি এখানে ফাঁকা রেখেছি, যেমন SF6 যখন আমি কনসিডার করছি, SF6 সেন্টার একটা সালফার হতে বাধ্য। PCl5 সেটা একটা ফসফরাস, অ্যাজ ইট ইজ ইউনিক অ্যাটম। এটা হচ্ছে অ্যাজ ইট ইজ ইউনিক। CCl4 কার্বন, দেখে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম হবে কার্বন অ্যাজ ইট ইজ
ইউনিক। এটা প্রচুর তুমি পাবে। ধরো তুমি এরকম করলে BCl2, এক্ষেত্রে বি অ্যাজ ইট ইজ। হ্যাঁ, ইউনিক হলে সবসময়ই হচ্ছে তোমার যে ইউনিক অ্যাটমটা সেটাই তোমার সেন্ট্রাল অ্যাটম হয়ে যাবে আর কি। এটা ধরো তুমি H2S কনসিডার করছো, H2S, এখানে সার্টেনলি সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার, অ্যাজ ইট ইজ। তাহলে কোন একটা কম্পাউন্ড যখন কনসিডার করছো বা মলিকুল যখন কনসিডার করছো, সেন্ট্রাল অ্যাটমটা কিন্তু প্রথমে তোমাকে বেছে নিতে হবে। কারণ এই ভেসপার থিওরিতে তুমি যখন এই স্টেরিক নাম্বার বা টোটাল কোঅর্ডিনেশন নাম্বার ইত্যাদি থেকে তুমি শেপ প্রেডিক্ট করবে, তখন কিন্তু এই সেন্ট্রাল অ্যাটমের জন্য তোমাকে এই বন্ড পেয়ার লোন পেয়ার ইত্যাদিগুলোকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে যতখানি বলেছি এই পর্যন্ত পরিষ্কার সবার জন্য? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে দেখো, তাহলে আমি এই একটা টেবিল বানাচ্ছি, বেশ এক্সটেন্ডেড একটা টেবিল, সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স শেল। এই টেবিলটা কিন্তু একটুখানি মনে রাখার চেষ্টা করবে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স শেল, মানে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার জুড়ে, ধরো টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ধরো তোমার 2, তার মধ্যে নাম্বার অফ বন্ড পেয়ার্সই হয়ে গেছে 2, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2, লোন পেয়ার কিছু নেই। তাহলে এর ক্ষেত্রে প্রেডিক্টেড জিওমেট্রি আর শেপটা হবে লিনিয়ার। যেমন এক্সাম্পল হিসেবে তুমি কি পাচ্ছ, HgCl2, BCl2, BF2, হ্যাঁ, এক্সেট্রা। এরা যেমন দেখো, এই যে শেপটা আমি দেখাচ্ছি, BClCl, এভাবে লিনিয়ার শেপ তুমি পাবে। তাহলে যদি এমন হয় স্টেরিক নাম্বারটা হচ্ছে 2 এবং দুটোই হচ্ছে বন্ড পেয়ার থেকে আসছে, হ্যাঁ, তখন তোমার শেপটা লিনিয়ার হবে। এবং তার কতগুলো এক্সাম্পল আমি বললাম। এবারে চলে এসো যে স্টেরিক নাম্বারটা হচ্ছে 3, অর্থাৎ টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন দ্য ভ্যালেন্স শেল সেটা হচ্ছে 3। 3 যখন হচ্ছে দুটো সিচুয়েশন, একটা হচ্ছে বন্ড পেয়ার 3টে, লোন পেয়ার নেই। তাহলে বন্ড পেয়ার 3টে, লোন পেয়ার নেই, এই সিচুয়েশনে শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। যেমন ধরো BF3, BCl3, BH3, GCl3, এক্সেট্রা। যেমন ধরো এখানে তোমার এই যে BFFF, এইটা, হ্যাঁ, BF3 একটা হচ্ছে তোমার ট্রাইগোনাল প্ল্যানার আর কি, ট্রায়াঙ্গুলার, বা ওটার সময় বলতে পারো ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার বা ট্রাইগোনাল প্ল্যানার এইটা। আর যখন তোমার তিনটে যে স্টেরিক নাম্বার যে তিনটে হলো, মানে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ারের যোগফল হচ্ছে 3টে, তার মধ্যে বন্ড পেয়ার হচ্ছে তোমার 2টো এবং লোন পেয়ার হচ্ছে 1টা, তখন তার শেপটা হচ্ছে ভি শেপ। ঠিক আছে, যেমন ধরো SnCl2, PbCl2, এরা তার স্ট্রাকচারটা দেখো, যে Sn, এদিকে Cl, এদিকে Cl, জলের যেমন স্ট্রাকচার হয় ভি শেপ, হ্যাঁ, ভি শেপ তার অ্যাঙ্গুলার, সেই শেপটা তুমি পাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারছো তো? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবারে টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স, এই বললাম স্টেরিক নাম্বার অথবা কোঅর্ডিনেশন নাম্বার, টোটাল নাম্বার অফ বন্ড পেয়ার্স অথবা কোঅর্ডিনেশন নাম্বার। এবারে ধরো টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার সেটা কিন্তু 4 হয়, তা তার 3টে সিচুয়েশন হতে পারে। 4টি বন্ড পেয়ার, লোন পেয়ার নেই, 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, আর 2টো বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার। যদি 4টি বন্ড পেয়ার হয়, লোন পেয়ার যদি তোমার না হয়, তাহলে তার সেটা রেগুলার টেট্রাহেড্রাল তার স্ট্রাকচার। এটা হচ্ছে রেগুলার টেট্রাহেড্রাল, বাট নর্মাল টেট্রাহেড্রালই বলেছি। যেমন CH4, CCl4, SiCl4, NH4 প্লাস, BH4 মাইনাস, এক্সেট্রা। দেখো এই যে টেট্রাহেড্রাল শেপ, আমি ছবিটা এঁকেছি, হ্যাঁ, এই মাঝখানে কার্বন, এখানে তোমার হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, টেট্রাহেড্রাল শেপ তুমি দেখতে পাচ্ছ। আর এবারে 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার যদি হয়, তার ছবিটা হচ্ছে ট্রাইগোনাল। ট্রাইগোনাল দেখো, এই যে অ্যামোনিয়া, ফসফিন, PX3, এরা এরা বেসিক্যালি ট্রাইগোনাল স্ট্রাকচার থাকে। H, এখানে তোমার লোন পেয়ারটা থাকছে এটা। আর যখন তোমার বন্ড পেয়ার 2টো এবং লোন পেয়ারও তোমার 2টো, যেমন ওয়াটার মলিকুল SCl2, ACCl2, এক্সেট্রা এক্সেট্রা, হ্যাঁ, এরকম প্রচুর পাবে, H2S এক্সেট্রা আর কি, হ্যাঁ। এরা সব ভি শেপ দেখতে হয়। যেমন ধরো এই ওয়াটার মলিকুলের ক্ষেত্রে বিশেষ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তুমি, এখানে তোমার লোন পেয়ার আছে, এই অক্সিজেন, এই হচ্ছে ভি শেপ স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ।
তাহলে যখন স্টেরিক নাম্বার বা টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার যখন 4, তখন যে তিনটে পসিবিলিটি, সেই তিনটে পসিবিলিটির ছবিটা তুমি দেখবে। আচ্ছা, নেক্সট চলে এসো, যখন তোমার স্টেরিক নাম্বারটা হচ্ছে 5, 5 যখন, তখন তার 4টে পসিবিলিটি, 5টাই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই, 4টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, 3টে বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার, আর 2টো বন্ড পেয়ার, 3টে লোন পেয়ার। যখন 5টাই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নাই, তার স্ট্রাকচারটা হচ্ছে টিবিপি বা ট্রাইগোনাল বাই পিরামিড। টিবিপি মানে হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিড। ট্রাইগোনাল বাই পিরামিড, এখানে দেখো এই ছবিটা আমি দেখাচ্ছি ট্রাইগোনাল বাই পিরামিড কেমন দেখতে। না, এক্ষেত্রে তোমার একটা একটা ত্রিভুজের মতো একটা প্লেন থাকে, যাকে বলে ইকুইটোরিয়াল পজিশন, যেখানে এই ফসফরাসের সাথে 3টে এফ 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 যুক্ত আছে, আর 2টে অ্যাক্সিয়াল পজিশন থাকে। হ্যাঁ, সেই অ্যাক্সিয়াল পজিশনে এদিকে একটা এফ, এদিকে এফ, তাহলে PF5 এটা যে ট্রাইগোনাল বাই পিরামিড, মানে উপর থেকে যদি তুমি কানেক্ট করো, মানে এটাকে যদি কানেক্ট করা হয়, ধরো এই কানেক্ট করলে, এই কানেক্ট করলে, এই কানেক্ট করলে, উপর থেকে একটা পিরামিডের মতো দেখতে, আবার এই কানেক্ট করলে, এই কানেক্ট করলে, এই কানেক্ট করলে, নিচ থেকে একটা পিরামিডের মতো দেখতে। এখানে এটাকে বলা যায় ট্রাইগোনাল বাই পিরামিড, মানে বেসটা যে ট্রাইগোনাল, উপর থেকে একটা পিরামিডের মতো, নিচের থেকে একটা পিরামিডের মতো, এটাকে বলা যায় ট্রাইগোনাল বাই পিরামিড। এইটা। আচ্ছা, আর যদি তোমার এমন হয় বন্ড পেয়ার 4টা, লোন পেয়ার একটা হয়, সেটা ইরেগুলার টেট্রাহেড্রাল বা সি স স্ট্রাকচার হয়। এটা যে সি স স্ট্রাকচার হয়, যেমন SF6, ACCl4, TX4 ইত্যাদি ইত্যাদি। তা স্ট্রাকচারটা কেমন দেখো, মানে বেসিক্যালি কি হচ্ছে যে তোমার এই যে টিবিপি স্ট্রাকচারে তোমার একটা ইকুইটোরিয়াল পজিশনে যে লোন পেয়ারটা রয়ে গেছে, একটা ইকুইটোরিয়াল পজিশনে লোন পেয়ারটা রয়ে গেছে। আর এখানে তুমি বুঝতে পারো কেন লোন পেয়ারটা কেন ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। কারণটা হচ্ছে যে তুমি যদি ইকুইটোরিয়াল, যদি তোমার অ্যাক্সিয়াল পজিশনে থাকতো, তাহলে এই লোন পেয়ারটার সাথে এই যে বন্ড পেয়ারগুলো আছে SF SF SF, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আর যদি ইকুইটোরিয়াল পজিশনে থাকে, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু বাকি দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। সেই জন্য যদি এরকম হয় যে তোমার টিবিপি স্ট্রাকচারে তোমার একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারটা কিন্তু ইকুইটোরিয়াল পজিশনেই থাকবে, তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে তুমি সিসস স্ট্রাকচার বলে, অথবা ইরেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার বলা হয়, যেমন SF6, ACCl4, TX4 ইত্যাদি ক্ষেত্রে এটা হচ্ছে। আচ্ছা, এবারে যদি তোমার টোটাল স্টেরিং নাম্বার 5, ঠিক আছে, কিন্তু বাই ইয়ে বন্ড পেয়ারের সংখ্যা 3 এবং লোন পেয়ারের সংখ্যা 2 হয়ে যায়, তার স্ট্রাকচারটা টি শেপ স্ট্রাকচার। টি শেপ স্ট্রাকচার, যেমন এক্সাম্পল হচ্ছে ClF3, BrF3, ICl3, IF3 ইত্যাদি ইত্যাদি। দেখো এই পার্টিকুলার কেসে তুমি দেখো এই ইকুইটোরিয়াল পজিশনে 2টো লোন পেয়ার রয়ে গেছে, বাকি যে ছবিটা সেটা হচ্ছে টি এর মতো দেখতে। দেখো এইটা হচ্ছে টি এর এই লম্বাটা, এটা হচ্ছে তোমার নিচটা জাস্ট আছে, যেমন এটা, যেমন এইভাবে দেখো, এটা পরিষ্কার টি এর মতো দেখবে, মানে উল্টানো টি এর মতো, এইভাবে এইরকম টি এর মতো দেখতে, ঠিক আছে না, এটা দেখো টি এর মতো দেখতে, সেই রেসপেক্ট এটাকে বলা হচ্ছে টি শেপ। আর যদি তোমার 2টো বন্ড পেয়ার আর 3টে লোন পেয়ার থেকে যায়, তাহলে ছবিটা লিনিয়ার। লিনিয়ার ছবি তো আর নতুন করে বলার কিছু নেই, তুমি বুঝতেই পারছো যে কি হচ্ছে আর এটা, মানে XC, এদিকে F, এদিকে F। হ্যাঁ, এবারে লোন পেয়ার যেটা আছে, এর হচ্ছে 3 জোড়া লোন পেয়ার থাকবে সেন্ট্রাল অ্যাটমে, সেটা আছে। বা ICl তুমি যখন করছো, I, এদিকে Cl, এদিকে Cl, এই I এর হচ্ছে তোমার 3 জোড়া লোন পেয়ার থাকে, এক্ষেত্রে জেননের 3টে লোন পেয়ার থাকবে। মানে বেসিক্যালি, মানে আমি এই ছবিটা এইরকম ভাবে না এঁকে অ্যাকচুয়ালি যেটা লেখা উচিত ছিল, সেটা হচ্ছে যে তুমি জাস্ট সিম্পলি ভাবো যে ট্রাইগোনাল বাই পিরামিড বেসিক স্ট্রাকচারটা ছিল, এই ট্রাইগোনাল বাই পিরামিড যে বেসিক স্ট্রাকচার, পরে ছবিটা এঁকেছি পিরামিড দেখি, এখানে করে দিই। ট্রাইগোনাল বাই পিরামিডের যেটা হচ্ছে যে ট্রাইগোনাল বাই পিরামিড এই বেসিক স্ট্রাকচারটা ছিল, সেখানে কি হচ্ছে ইকুইটোরিয়াল পজিশনে সবটাই লোন পেয়ার রয়ে গেছে, মানে এটা এইরকম ভাবে ভাবো। ধর আমি একটা এঁকে দিচ্ছি, ধর XC, এই যে তোমার ইকুইটোরিয়াল পজিশনটা, ইকুইটোরিয়াল পজিশনে তোমার লোন পেয়ার রয়ে গেছে,
আর অ্যাক্সিয়াল পজিশনগুলোতে এফ থাকছে, এফ থাকছে। তাহলে তার ছবিটা কেমন হচ্ছে দেখো পরিষ্কার, অ্যাকচুয়ালি এটা লিনিয়ার দেখতে হচ্ছে, ঠিক আছে। তো দেখো তাহলে 5টা যদি তোমার স্টেরিক নাম্বার হয়, সেখানে বন্ড পেয়ার কতগুলো, লোন পেয়ার কতগুলো, তার মতো করে বিভিন্ন রকমের শেপ হতে পারে, তার আমি এক্সাম্পলও দিলাম। নেক্সট চলে এসো, যখন ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার হচ্ছে 6টা, তখন বন্ড পেয়ার অর কোঅর্ডিনেশন নাম্বার, লোন পেয়ার, শেপ এবং এক্সাম্পল আমি দেবো। তা দেখো যখন 6টা, তখন 3টে পসিবিলিটি হচ্ছে খুব কমন। একটা হচ্ছে 6টাই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই, সেটা হচ্ছে একটা রেগুলার অক্টাহেড্রাল, যেমন SF6, TF6, SB, F6 মাইনাস ইত্যাদি ইত্যাদি। এই দেখো এই অক্টাহেড্রাল স্ট্রাকচার। হ্যাঁ, এক্ষেত্রে তোমার ওই মানে এটা অ্যাকচুয়ালি কিউবিক আর কি অক্টাহেড্রাল স্ট্রাকচারটা, মানে এখানে তোমার সরি এটা অক্টাহেড্রাল স্ট্রাকচার। অক্টাহেড্রাল স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার অ্যাজিভ যেন যদি ওভারঅল 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা আঁকো, এই যে এখানে ইকুইটোরিয়াল পজিশন আছে, অ্যাক্সিয়াল পজিশন আছে, সেগুলো সব একদম ইউনিফর্ম, মানে এই দিক থেকে দেখছি তাই, অন্য দিক থেকে দেখলে এগুলো একদম ইউনিফর্ম দেখতে, এই আর কি স্ট্রাকচার। হ্যাঁ, জাস্ট অ্যাজিভ যেন বেসে 4টে এসএফ বন্ড আছে আর অ্যাক্সিয়াল বরাবর যে 2টো আছে, এটা তোমার একটা পার্টিকুলার দিক থেকে দেখছি বলে অন্য দিক থেকে দেখতে গেলে এই সব দিকটা একদম ইকুয়াল হয়ে যায়। আর এবারে 5টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার যদি হয়, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে তো বন্ড অ্যাঙ্গেল সব 90 ডিগ্রি, যেখানেই দাও না কেন শেপটা একই রকম হবে। তাহলে অ্যাজিভ যেন অ্যাক্সিয়াল পজিশনে, এখানে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালের মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো তফাৎ নাই, কারণ অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুইটোরিয়াল অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, দুটো ইকুইটোরিয়ালের মধ্যেও অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেখানে এখানে লোন পেয়ারটা তুমি যেখানে খুশি দাও একই ব্যাপার। এটা হচ্ছে তোমার একেবারে, এটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল মানে হচ্ছে তুমি যদি এদিকটা কানেক্ট করো, দেখো এদিকটা বেসটা হচ্ছে তোমার স্কোয়ার টাইপের দেখতে, আর এটা একটা পিরামিডাল শেপ তুমি দেখতে পাচ্ছ এটা। আর যদি 4টে বন্ড পেয়ার 2টো লোন পেয়ার হয়, তাহলে ওই অ্যাক্সিয়ালের 2টো পজিশনে ফাঁকা হয়ে গেল, দেখো ওটা একদম স্কোয়ার প্যানেল হয়ে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে F4, ICL4 মাইনাস। আর স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার হচ্ছে তোমার IF5, BR F5, SB F5 মাইনাস ইত্যাদিগুলো। আর স্কোয়ার প্যানেল স্ট্রাকচারটা হচ্ছে এই হচ্ছে তোমার স্কোয়ার প্যানেল স্ট্রাকচার। আর এবারে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার যদি 7 হয়, তাহলে 2টো পসিবিলিটি। একটা হচ্ছে তোমার বন্ড পেয়ারই 7টা, লোন পেয়ার নেই, সেটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। আমি স্ট্রাকচারটা পরে এঁকে দিই, পরের পাতা দেখাচ্ছি স্ট্রাকচারটা কেমন দেখতে। আর যদি 6টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হয়, তাহলে ডিস্টর্টেড অক্টাহেড্রাল হয়, সেটা ডিস্টর্টেড অক্টাহেড্রাল। আর মানে এক্সাম্পল গুলো মাথায় রাখবে, পেন্টাগোনাল বাইপিরামিড যে IS7, আর ডিস্টর্টেড ডিস্টর্টেড অক্টাহেড্রাল F6, তার সেটা আমি পরে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, আর যদি তোমার কোঅর্ডিনেশন, তো মানে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার যদি তোমার বা স্টেরিক নাম্বার আর কি 8 হয়, তাহলে 8টাই যদি বন্ড পেয়ার হয়, কোনো লোন পেয়ার না থাকে, তাহলে স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচার। স্কোয়ার অ্যান্টিপ্রিজম তার স্ট্রাকচার আমি পরে দেখাচ্ছি, সেটা হচ্ছে IF8 মাইনাস বা TAF8, এদের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার তুমি দেখতে পাবে। দেখো এই যে পেন্টাগোনাল বাইপিরামিডাল মানে হচ্ছে তোমার বেসটা হচ্ছে পেন্টাগন, তারপরে দেখো একটা পিরামিডাল স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ আর কি, মানে উপর থেকে বা নিচ থেকে যদি তুমি কানেক্ট করো, তাহলে এই এফ এর সঙ্গে এই 5টা যে মানে ইকুইটারি পজিশন যে 5টা এফ আছে, হ্যাঁ, সেটাকে যদি তুমি কানেক্ট, মানে কোনো বন্ড দিয়ে তো কানেক্ট হবে না, যদি শেপটাকে বোঝার জন্য আর কি। তাহলে উপরে একটা পিরামিডের মতো, নিচে একটা পিরামিডের মতো, বেসটা হচ্ছে পেন্টাগন, পেন্টাগন আর বাই পিরামিডাল। আর যে ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ডিস্টর্টেড অক্টাহেড্রাল কি হচ্ছে, তুমি যদি এই লোন পেয়ারটা না থাকতো, তাহলে কি হতো, এইখানে অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি করে হতো, একটা ইকুইটোরিয়াল পজিশন, অ্যাক্সিয়াল পজিশনে দুটো এফ থাকতো, কিন্তু এখানে একটা অ্যাডিশনাল লোন পেয়ার এসে ঢুকে গেছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে। মানে এই যে এখানে ধরো, এখানে অ্যাজিভ যেন একটা এফ নেই, তার বদলে এখানে তোমার লোন পেয়ার এসে গেছে, সেটা কেমন দেখতে হচ্ছে, একটা ডিস্টর্টেড অক্টাহেড্রালের মতো দেখতে হচ্ছে। আর স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচারটা কেমন, স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচারটা হচ্ছে দেখো তোমার এই যে মানে এদিকে একটা তুমি যদি ভাবো, মানে এই অ্যাজিভ যেন পিছনে একটা স্কোয়ার আছে, এই যে পিছনে একটা স্কোয়ার আছে এটা, আর বাইরে সামনে একটা স্কোয়ার আছে, সামনে একটা স্কোয়ার আছে, এবং তারা দেখো ক্রস করে আছে আর কি, মানে একটা আরেকটা, মানে এই পিছনের টি এফ, টিএএফ
আর সামনে টিএফ একে অপরের ঘাড়ে থাকছে না, পিছনে যে টিএএফ এবং টিএফ আছে, সামনের যে টিএএফটা সেটা হচ্ছে তার সঙ্গে মানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলেছে, সেইটাকে বলা হচ্ছে স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচার। মানে এটা হচ্ছে তোমার এই যে এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে এইটা আছে, এটা আছে, আর বাইরে হচ্ছে তোমার সামনে হচ্ছে এইটা আছে। সামনে হচ্ছে এইটা আছে, তা দেখতে পাচ্ছ এটা, আর তুমি সামনের দিক থেকে দেখছো আর কি, সেই জন্য এরকম দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো এই যে গুলো আমি বললাম সেইগুলো হচ্ছে তোমার একটা মানে এই টেবিলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ভেসপার থিওরি থেকে তুমি যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স সেল, যেটাকে স্টেলিং নাম্বার বলা হচ্ছে, সেটা ক্যালকুলেট করতে পারো। সেখান থেকে দেখো কতগুলো বন্ড পেয়ার আছে, কতগুলো লোন পেয়ার আছে, তার মতো করে তার প্রেডিক্টেড শেপ বা জিওমেট্রিগুলো কেমন হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার প্রচুর এক্সাম্পল দিয়ে দেওয়া হলো, এবং ছবিগুলোকে আমি দেখো একটা স্কেমাটিক্যালি আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, আচ্ছা এবারে যেটা কথা সেটা আমি অলরেডি বলেছি, যে লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন গ্রেটার দ্যান বন্ড পেয়ার রিপালশন। এখানে অনেক সময় যেটা হবে, তোমার মানে রেগুলার শেপ থেকে যখন ইরেগুলার শেপে চলে যাবে, তখন এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, যেটা আমি অলরেডি বলেছি। আচ্ছা, ইন দ্য টিবিবি স্ট্রাকচার লোন পেয়ার শুড অকুপাই দ্য ইকুইটোরিয়াল পজিশন, এটা তোমাকে মাথায় রাখতে বলেছি, তার কারণটা আমি বলেছি। ইফ অল সাইডস আর ইকুয়াল দেন লোন পেয়ার্স উইল বি ইন ট্রান্স টু ইচ আদার। হ্যাঁ, এটা মানে যদি সমস্ত সাইড অল সাইডস আর ইকুয়াল হয়ে যায়, যেমন ধরো এইখানে তোমার এই যে পার্টিকুলার ক্ষেত্রে স্কোয়ার প্যানেলের ক্ষেত্রে হচ্ছে অল সাইড যদি ইকুয়াল হয়ে যায়, তখন দেখো এই দুটো লোন পেয়ার যখন একটা ট্রান্স পজিশনে, একটা একটা অপোজিট ডিরেকশনে আছে, ট্রান্স পজিশনে আছে, এটাকে মাথায় রাখবে। আচ্ছা এবারে দেখো এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন বা লোন পেয়ার রিপালশন, সেইটা তুমি যদি CCl4 অ্যামোনিয়া আর জল কনসিডার করো, দেখো CCl4 সেটা রেগুলার টেট্রাহেড্রাল উইথ বন্ড অ্যাঙ্গেল 109°28'। ঠিক আছে, আচ্ছা এইটাই যখন অ্যামোনিয়ার ক্ষেত্রে তুমি দেখছো, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এই লোন পেয়ার আছে আর বন্ড পেয়ার আছে, তাহলে এমনিতে প্রথমে দেখো, আমি পরে হাইব্রিডাইজেশনটা এখন উল্লেখ করছি না, এটাও এসপিতে হাইব্রিডাইজ, এটাও এসপিতে হাইব্রিডাইজ, জলের অক্সিজেনটা তোমার এসপিতে হাইব্রিডাইজ, আর এসপিতে হাইব্রিডাইজ হলে অ্যাঙ্গেলটা 109°28' হওয়ার কথা। আমি ঠিক আছে এখন হাইব্রিডাইজেশনটা এখন মাথায় রাখছি না। তাহলে তোমার মধ্যে কথা হচ্ছে যে এক্ষেত্রেও তোমার অ্যাকচুয়ালি প্রথমে রেগুলার টেট্রাহেড্রাল হতে পারতো, কিন্তু কি হলো, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, এখানে বন্ড পেয়ার রিপালশন হচ্ছে। লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা এটা হচ্ছে মাস স্ট্রঙ্গার, এটা হচ্ছে স্ট্রঙ্গার। স্ট্রঙ্গার যদি হয় কি হবে, ঠিক এখানেও তাই, এখানেও যে এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন এগুলো যদি স্ট্রঙ্গার হয়ে যায়, এখানে এই যে এটা এটা হচ্ছে স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার হয়ে যাবে কি হচ্ছে, তাহলে এই যে এইচ এদের মধ্যে বন অ্যাঙ্গেলটা কমে যাবে, আর এইদিকে যে লোন পেয়ারের সঙ্গে এইচের যে বন অ্যাঙ্গেল সেটা হচ্ছে তোমার বেড়ে যাবে, কিন্তু বন অ্যাঙ্গেলটা থেকে 109°28', সেখান থেকে কমে হয়ে গেছে 107°। অ্যাঙ্গেলটা দেখো, এইখানে যে অ্যাঙ্গেলটা ছিল তোমার, এই যে অ্যাঙ্গেলটা ছিল 109°28', সেটা এখন কমে গিয়ে হয়ে গেছে 107°। আচ্ছা এবার জলের ক্ষেত্রে কি হচ্ছে, জলের ক্ষেত্রে লোন পেয়ার আবার দুটো আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের ঘাড়ে লোন পেয়ার তোমার একটা, এখানে লোন পেয়ার দুটো আছে, তাহলে এক্ষেত্রে দুজনে মিলে যেহেতু রিপালশন করছে, তখন কি হচ্ছে না, এই যে বন্ডটা এইচ এই বন্ডটা আরো ছোট হয়ে যাচ্ছে, এই যে বন্ডটা ছিল এই বন্ডটা আরো ছোট হয়ে গিয়ে হয়ে যাচ্ছে কত, 104°। তাহলে তুমি এইরকম করে ভাববে, যদি কোশ্চেনটা এরকম ভাবে পড়তে পারে, যখন হাইব্রিডাইজেশন শিখে যাবে তখন আরো তোমার কাছে পরিষ্কার হবে, যে CCl4 অ্যামোনিয়া এবং ওয়াটার তিনটেই sp3 হাইব্রিডাইজ, কিন্তু সিএল বন্ড অ্যাঙ্গেল যেখানে 109°28', এইচ এই বন্ড অ্যাঙ্গেল 107°, আর এইচ এই বন্ড অ্যাঙ্গেল 104°, অর্থাৎ 109°28' থেকে এইগুলো গ্র্যাজুয়ালি কমলো। কেন কমলো, তার কারণটা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ইজ অ্যাকচুয়ালি স্ট্রঙ্গার দ্যান দ্য বন্ড পেয়ার রিপালশন। ঠিক আছে, বুঝতে পারলে? হচ্ছে, ঠিক আছে তো?
হ্যাঁ দেখো এইটাই হচ্ছে হ্যাঁ আমি স্যার। এইখানে হচ্ছে তোমার এই প্রবলেমটা কি একটুখানি ভালো করে লিখে এখানে করেছি। এখানে হচ্ছে কম্পেয়ার দ্য বন্ড অ্যাঙ্গেল। এটা দেখো এক্ষেত্রে যখন তুমি লুইস স্ট্রাকচারটাকে আঁকছো, CH4 এর ক্ষেত্রে ধরো CH4 তার লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারটা তুমি এঁকেছো, সেখান থেকে তুমি একটা মোটামুটি স্ট্রাকচার আঁকলে এরকম দেখতে CHH, এখানে কোনো শেপ নেই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে স্টেরিক নাম্বার 4 এক্ষেত্রে তোমার বন্ড পেয়ারের সংখ্যা হচ্ছে স্টেরিক নাম্বার 4, তার মধ্যে পুরোটাই হচ্ছে সরি বন্ড পেয়ার হচ্ছে তোমার 4টে আর লোন পেয়ার হচ্ছে তোমার 0। তাহলে যদি স্টেরিক নাম্বার 4 হয়, যার মধ্যে বন্ড পেয়ার হচ্ছে তোমার 4 আর লোন পেয়ার হচ্ছে 0, তার রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। এটা রেগুলার, দেখাতে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109°28'। আর যখন তুমি অ্যামোনিয়া কনসিডার করছো, এখানে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, এখানে স্টেরিক নাম্বার 4, কিন্তু তার মধ্যে বন্ড পেয়ার আছে 3টে, লোন পেয়ার আছে কিন্তু তোমার একটা, এইটা। তো এই যদি স্ট্রাকচার হয়, তাহলে মানে প্রথম কথা, এই স্ট্রাকচার হলে তার ছবিটা হবে ট্রাইগোনাল হওয়ার কথা, ট্রাইগোনাল স্ট্রাকচার। এটা ভেসপার থিওরি থেকে আমি দেখতে পাচ্ছি। এটাকে তুমি এইভাবে এক্সপ্লেন করছো যে আজ ইফ যেন এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা অনেক বেশি দেন দ্য বন্ড পেয়ার রিপালশন। এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস ফ্রম দ্য আইডিয়াল ভ্যালু 109°28'। এখান থেকে অ্যাকচুয়াল HNH বন্ড অ্যাঙ্গেলটা হয়ে গেল 107°। আর এবারে যখন কনসিডার করছে, ওয়াটার মলিকুল কনসিডার করছে, সেন্টার অ্যাটম অক্সিজেন, লুইস ইলেকট্রন ডাক স্ট্রাকচারটা আঁকলে তাহলে স্টেরিক নাম্বার হচ্ছে 4, তার মধ্যে বন্ড পেয়ার আছে কত তোমার 2টো, লোন পেয়ার আছে সেও তোমার 2টো, বন্ড পেয়ার 2টো, লোন পেয়ার 2টো। তাহলে তা যদি হয়, তাহলে তার শেপটা এমনি ভি শেপ হওয়ার কথা, ভেসপার থিওরি তাই বলে। এটাকে তুমি এক্সপ্লেন করছো এইরকম ভাবে যে রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার থেকে ডিউ টু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করছে, হ্যাঁ, এবং বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে 104°তে পৌঁছাচ্ছে। তার ভেসপার থিওরি থেকে অ্যামোনিয়া CH4 এবং ওয়াটার মলিকুল তাদের বন্ড অ্যাঙ্গেলের যে তারতম্যটা করছে, সেই তারতম্যটা তুমি বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, ধর এবারে SF6 যেটা, সেই SF6 এর আমি SF4, এই SF4 যেটা, SF4 এর আমি তার ভেসপার থিওরি থেকে তার শেপটা কেমন হবে দেখার চেষ্টা করছি। আচ্ছা দেখো, যখন SF4 তুমি কনসিডার করছো, তখন তার স্টেরিক নাম্বারটা হচ্ছে 5, কারণ এক্ষেত্রে 4টে বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে, এখানে স্টেরিক নাম্বারটা হয়ে যাচ্ছে 5। আচ্ছা, স্টেরিক নাম্বার 5, এক মিনিট, স্টেরিক নাম্বার 5 স্টেরিক নাম্বার 5, তার মধ্যে তোমার, হ্যালো শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে এক্ষেত্রে বন্ড পেয়ার হচ্ছে 4 আর লোন পেয়ার হচ্ছে 1। তাহলে এবারে দেখো, যদি 5 থেকে স্টেরিক নাম্বার হয়, তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা কি ছিল? অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত ছিল, যদি তোমার কোনো দেখো সবটাই যদি তোমার হতো, সবটাই যদি তোমার মানে বন্ড পেয়ার হতো, তাহলে তার শেপটা হতো ট্রাইগোনাল বাইপিরামিড, তার TBP স্ট্রাকচার হতো, ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার হতো, যার তোমার ইকুইটরি পজিশন থেকে অ্যাক্সিয়াল পজিশন থাকে, ঠিক আছে। এই যে ইকুইটরি পজিশন, অ্যাক্সিয়াল পজিশন, তাহলে এবারে দেখো এখানে দুটো পসিবিলিটি, যে ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচারে যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা অ্যাক্সিয়াল পজিশনে থাকতে পারতো, ইকুইটরি পজিশনে থাকতে পারতো। দেখো যদি তোমার অ্যাক্সিয়াল পজিশনে থাকে, তাহলে এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা খেয়াল করে দেখো, লোন মানে একটা বলি যে ইকুইটোরিয়ালের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো, এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120° করে,
আর অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুইটোরিয়াল অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এই পার্টিকুলার কেসে যদি আমি অ্যাক্সিয়ালে লোন পেয়ারটা রাখতাম, তাহলে দেখো কি হচ্ছে না, তিনটে এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের তিনটে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। আর হয় না, যদি আমি অ্যাক্সিয়ালে না রেখে ইকুইটোরিয়ালে লোন পেয়ারটা রাখতাম, তাহলে তোমার তোমার দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি করে, আর দুজনের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এই দুটো পসিবিলিটি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এবার তাহলে অ্যাকচুয়ালি শেপটা কি এটা বুঝতে হবে। তাহলে আমি জাস্ট ডেটা থেকে বোঝার চেষ্টা করছি অ্যাকচুয়ালি শেপটা কি, যে লোন পেয়ারটা তোমার অ্যাক্সিয়ালে আছে না লোন পেয়ারটা ইকুইটোরিয়ালে আছে। প্রথম কথা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন এবং তাদের যে অ্যাঙ্গেলগুলো হবে সেগুলো আমি ভাবলাম। এক্ষেত্রে যেমন তিনটে লোন পেয়ার বন্ড পেয়ার যে অ্যাঙ্গেল আর কি, রিপালশনের যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, একটা 180 ডিগ্রি, এক্ষেত্রে দুটো 120 ডিগ্রি, আর দুটো হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে এবারে এর মধ্যে কোনটা ডমিনেট করছে বুঝতে হবে। আচ্ছা, ডমিনেট করছে বোঝার জন্য তুমি দেখো, যদি একটু খেয়াল করো যে যদি তোমার অ্যাক্সিয়ালে থাকতো, তাহলে অ্যাক্সিয়ালে যদি থাকতো তাহলে তোমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা লেস দ্যান 120 ডিগ্রি হওয়া উচিত ছিল, আর এই অ্যাঙ্গেলটা যেটা সেটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি হওয়া উচিত ছিল। আর যদি এখানে থাকতো, তখন তারা রিপালশন করার জন্য এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা কমে গিয়ে 100 মানে একটু কমে গিয়ে 173 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত 173 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা কমে গিয়ে হচ্ছে তোমার 101.6 ডিগ্রি হচ্ছে। মানে এক্ষেত্রে বন অ্যাঙ্গেলটা কমতো কিন্তু বেশি কমতো না, আর এই অ্যাঙ্গেলটা যখন তোমার আসবে তখন রিপালশনের জন্য একটু ইত্যাদিগুলো যে লেস দেন 90 ডিগ্রি হয়ে যায়, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি হয়ে যাওয়ার কথা আর কি। তাহলে এবারে বাস্তবে কি দেখা গেল, বাস্তবে দেখা যাচ্ছে যে বন অ্যাঙ্গেলটা এটা 173 ডিগ্রি, মানে যে অ্যাক্সিয়াল এফ এস এফ এই বন্ড অ্যাঙ্গেল যেটা 180 ডিগ্রি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে 173 ডিগ্রি হচ্ছে, আর এফ এস এফ ইকুইটোরিয়াল পজিশনে যে বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হওয়ার কথা ছিল 101 ডিগ্রি, 101.6 ডিগ্রি হচ্ছে। তাহলে এইটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে লোন পেয়ারটা অবশ্যই ইকুইটোরিয়াল পজিশনে আছে। দেখো পরিষ্কার, ইকুইটোরিয়াল পজিশনে থাকলে এই যে এই লোন পেয়ারের সাথে এসএফ এসএফ যে ইকুইটোরিয়াল পজিশনে আছে যে বন্ড পেয়ারগুলো, তাদের রিপালশন করে এই বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি থেকে কমে 101.6 ডিগ্রি হয়ে গেল। আর যেটা তোমার মানে অ্যাক্সিয়ালে যারা ছিল এফ এস এফ, তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি, এবার রিপালশনে যেটা কমে গিয়ে 173 ডিগ্রি হয়ে গেল। তার মানে এই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টসগুলো তোমার পরিষ্কার বলে দিচ্ছে স্ট্রাকচারটা এসএফ ফোর স্ট্রাকচারে তোমার ইকুইটোরিয়াল পজিশনে অ্যাকচুয়ালি তোমার লোন পেয়ারটা থাকবে। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, যেটা এক্সপেরিমেন্টের সাথে তোমার ম্যাচ করছে। যেটা আমরা আগে এমনি বলেছিলাম যে ওটা ইকুইটোরিয়ালই থাকে, কিন্তু ইকুইটোরিয়াল যে থাকছে ওটা অ্যাক্সিয়ালে থাকছে না লোন পেয়ারটা, সেইটার পক্ষে যুক্তিটা কি দেখো, এটা হচ্ছে তুমি এইখান থেকে পরিষ্কার দেখতে পেয়ে গেলে। আর এই যে বন অ্যাঙ্গেলগুলো তোমাকে বেসিক্যালি ইন্ডিকেট করছে যে এটা অ্যাকচুয়ালি ইকুইটোরিয়ালে যদি লোন পেয়ারটা থাকে, তবে হচ্ছে অ্যাক্সিয়ালি যে এফ এস এফ যাদের মধ্যে বন অ্যাঙ্গেল 180 ডিগ্রি ছিল, রিপেল করলে এইটা একটু এদিকে সরে এলো, এটা একটু এদিকে সরে এলো, এটা এদিকে সরে গেল, করে বন অ্যাঙ্গেলটা কমে গিয়ে তোমার 173 ডিগ্রি হয়ে গেছে। আর এইটাও একটু সরে এলো, এটা একটু সরে এলো, মানে এখানে লোন পেয়ার বন পেয়ার রিপালশনের জন্য বন অ্যাঙ্গেলটা কমে গিয়েছে 101.6 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই 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 অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল বন অ্যাঙ্গেলগুলো ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে লোন পেয়ারগুলো অ্যাকচুয়ালি তোমার ইকুইটোরিয়াল পজিশনে আছে। ঠিক আছে, বুঝতে পারলে SF6 SF4 এর স্ট্রাকচারটা? ঠিক আছে, তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা অনেক সময় বলা হয় ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার। এই যে দেখো, তাহলে লোন পেয়ার ইন দ্য ইকুইটোরিয়াল পজিশন, এখানে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা চাই। এবার চলেছে ClF3। ClF3 সেন্ট্রাল অ্যাটম হচ্ছে Cl। লুইস ইলেকট্রন স্ট্রাকচার তুমি এঁকেছো। এক্ষেত্রে দেখো ক্লোরিনে তিনটে যেমন বন্ড পেয়ার আছে, দুটো লোন পেয়ার, স্টেরিক নাম্বার হচ্ছে 5। স্টেরিক নাম্বার 5-এর মধ্যে তোমার এখানে বন্ড পেয়ার হচ্ছে তোমার তিনটে, আর লোন পেয়ার হচ্ছে তোমার দুটো। ঠিক আছে, তাহলে এবার এর দেখো দু রকমের পসিবিলিটি হতে পারতো। হ্যাঁ, দু রকমের পসিবিলিটি হচ্ছে যে
তোমার আচ্ছা 3 রকমের পসিবিলিটি হতে পারতো, সরি 3 রকমের পসিবিলিটি হতে পারতো। তাহলে যে দুটো লোন পেয়ার আছে দুটোই অ্যাক্সিয়াল পজিশনে হতে পারে, একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল পজিশন হতে পারে, আর দুটোই ইকুইটোরিয়াল পজিশনে হতে পারে। এবারে কোনটা হবে, ঠিক আছে? আচ্ছা কোনটা হবে, অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে দেখো এই যদি এই রকম ভাবে থাকে, এই যে যদি এটা আচ্ছা প্রথম কথা হচ্ছে যদি এরকম থাকতো তাহলে দেখো এই যে বন অ্যাঙ্গেল গুলো এইগুলো কিন্তু 120 ডিগ্রি করেই হতো এটা। আর যদি এইরকম ভাবে থাকে তাহলে হচ্ছে একটা অ্যাক্সিয়াল আছে একটা ইকুইটোরিয়াল পজিশনে আছে, তাহলে তোমার এই অ্যাক্সিয়াল পজিশন সে এটাকে রিপেল করে এদিকে সরানোর চেষ্টা করবে, মানে এটাকে নিচের দিকে বাঁকানোর চেষ্টা করবে। আর এই যে লোন পেয়ারটা আছে সে আবার রিপেল করে এগুলোকে কাছে আনার চেষ্টা করবে, করে একটা বন অ্যাঙ্গেল ডিস্টর্টেড হবে, সেটা কিছু একটা দেখা যাবে কি হোক। আর যদি দুটোই ইকুইটোরিয়াল পজিশনে থাকে তাহলে দেখো কি হচ্ছে না, এই যে লোন পেয়ার যদি থাকে তাহলে এই ফ্লোরিনটাকে সে এদিকে ঠেলবে, এই ফ্লোরিনটাকে সে এদিকে ঠেলবে, ঠেলে এই অ্যাক্সিয়ালে যে বন অ্যাঙ্গেলগুলো, অ্যাক্সিয়ালে বন অ্যাঙ্গেলগুলো তোমার হওয়া উচিত কত, তোমার ওই 180 ডিগ্রি থেকে কিছুটা কমে যাবে, এবং বাস্তবে দেখা যায় 175 ডিগ্রি হচ্ছে। এইটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে 3 নম্বর স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কারেক্ট। এবং দেখো এই যে তুমি যদি তিনটে সিচুয়েশনে প্রথমটায় এই যে প্রথমটাতে লোন পেয়ার বন পেয়ার রিপালশন, তোমার এই লোন পেয়ারের সাথে ইকুইটোরিয়ালের যে বন পেয়ারগুলো তাদের মধ্যে রিপালশনটা হচ্ছে তোমার, আচ্ছা প্রথম কথা লোন পেয়ার রিপালশন তারা অ্যাক্সিয়াল পজিশনে আছে বলে, এটা অ্যাক্সিয়াল পজিশনে আছে বলে অপোজিট ডিরেকশন আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। লোন পেয়ার বন পেয়ার রিপালশন হচ্ছে তোমার 90 ডিগ্রি, এবং সেটা 6টা হবে, কারণ এই লোন পেয়ার এই বন পেয়ারগুলোকে রিপালশন করছে, এই লোন পেয়ার এই বন পেয়ারগুলো রিপালশন করছে, 6টা হচ্ছে। আর বন পেয়ার রিপালশন 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে 3টে। আচ্ছা 2 নম্বরে যদি তোমার একটা 2 নম্বরে একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল থাকে, তাহলে লোন পেয়ার রিপালশন যেটা একটা হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আচ্ছা একটা লোন পেয়ারের সাথে বন পেয়ার রিপালশন যখন হচ্ছে এইটার সঙ্গে, যখন এইটা তুমি কনসিডার করছো তখন হচ্ছে তোমার 90 ডিগ্রি করে। আচ্ছা এই লোন পেয়ারের সাথে এদের যদি রিপালশন কনসিডার করো তাহলে দুটো হচ্ছে তোমার 120 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তো সেই মতো করে কি দাঁড়াচ্ছে যে 90 ডিগ্রি একটা, 90 ডিগ্রি তিনটা, 120 ডিগ্রি দুটো, 180 ডিগ্রি একটা। আর বন পেয়ার রিপালশন হচ্ছে 120 ডিগ্রি করে দুটো, 90 ডিগ্রি করে একটা। আর 3 নম্বরে যখন কনসিডার করছো দেখো এই লোন পেয়ার রিপালশন যখন হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। লোন পেয়ারের সঙ্গে বন পেয়ারের রিপালশন যেটা হচ্ছে দুটো রকম লোন পেয়ার রিপালশন আছে, অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি করে। আচ্ছা লোন পেয়ারের সাথে বন পেয়ার রিপালশন যেটা হচ্ছে এইটার সঙ্গে তোমার এই দুটো রিপালশন হচ্ছে দুটো 90 ডিগ্রি করে, এইটার সঙ্গে এই দুটো রিপালশন হচ্ছে 90 ডিগ্রি করে। আর বন পেয়ার রিপালশন যখন হচ্ছে দুটোই তোমার হচ্ছে 90 ডিগ্রি করে। এটা এটা হচ্ছে এটা, আর তার সাথে ওই একটা এই 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 দুটোর মধ্যে হচ্ছে 120 ডিগ্রি করে। এইটা এইরকম হচ্ছে। এবারে এর মধ্যে তোমাকে দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি ডমিনেট করছে। এবারে কোনটা ডমিনেট করছে এইগুলো দেখে এই এতগুলো যেহেতু ইন্টারাকশনস এভাবে ক্যালকুলেট করে বলার হচ্ছে অসুবিধে, তোমাকে এবার এক্সপেরিমেন্টাল ফ্যাক্টের উপরে নজর দিতে হবে। দেখতে পাচ্ছ CLF এই বন অ্যাঙ্গেলটা 175 ডিগ্রি, সেইটা বেসিক্যালি ইন্ডিকেট করছে স্ট্রাকচারটা হচ্ছে 3 নম্বর স্ট্রাকচারটা, অর্থাৎ দুটো এই ইকুইটোরিয়াল পজিশন হচ্ছে তোমার লোন পেয়ারগুলো আছে। তাহলে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা তোমার অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে এই ধরনের স্ট্রাকচারটা। CL এই লোন পেয়ার এই হচ্ছে F, এই হচ্ছে একটা F, এই হচ্ছে একটা F। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল স্ট্রাকচার, এখানে ইকুইটোরিয়াল পজিশনে তোমার লোন পেয়ারগুলো থাকে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? এগুলো কিন্তু মনে রাখবে, যখন লোন পেয়ারগুলো থাকছে লোন পেয়ারগুলো তোমার ইউজুয়ালি ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। যখন SF4 এর ক্ষেত্রে বললাম সেখানে ইকুইটোরিয়াল পজিশনে থাকছে, CLF3 এর ক্ষেত্রে ইকুইটোরিয়াল পজিশনে থাকছে। আচ্ছা আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ধরো তোমার এই অ্যামোনিয়া এবং NH3 এবং NF3 এদের বন অ্যাঙ্গেলগুলো যথাক্রমে 107 ডিগ্রি 102 ডিগ্রি, এটা তুমি কি করে এক্সপ্লেন করবে? এখানে N সেন্ট্রাল অ্যাটম তার স্টেরিক নাম্বার হচ্ছে 4,
এই স্টেডি নাম্বার 4 এর মধ্যে তোমার সার্টেনলি লোন পেয়ার থাকবে হচ্ছে তোমার তিনটে, সরি বন্ড পেয়ার হচ্ছে তোমার তিনটে, আর লোন পেয়ার হচ্ছে তোমার একটা। এই হচ্ছে সে দুজনের ক্ষেত্রে একই। আর এবারে এই এনএইচসি এবং এনএফসির ক্ষেত্রে এনএইচসির বন্ড অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে, এনএফসির বন্ড অ্যাঙ্গেলটা কম হচ্ছে। কেন? এটা বোঝার চেষ্টা করো। দেখো, এনএইচসি যখন কনসিডার করছো নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ বলে বন্ডের ইলেকট্রনটা নাইট্রোজেনের দিকে থাকছে, আর এনএফসির ক্ষেত্রে ফ্লোরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন, তাহলে বন্ডের ইলেকট্রনটা ফ্লোরিনের দিকে থাকছে। এবারে বন্ড অ্যাঙ্গেলটা আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল 109°28' থেকে কমে যায় কেন? আর লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য। তাহলে এবারে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ডের ইলেকট্রন নাইট্রোজেনের কাছাকাছি আছে, তো তাহলে এক্ষেত্রে কি লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে বলে এক্ষেত্রে রিপালশনটা অনেক স্ট্রঙ্গার হবে। আর হয় এনএফসির ক্ষেত্রে কি হচ্ছে, এনএফসির ক্ষেত্রে বন্ডের ইলেকট্রনটা ফ্লোরিনের দিকে চলে গেছে, মানে নাইট্রোজেনের মাঝে একটা লোন পেয়ার আছে, তার সঙ্গে বন্ড পেয়ারের যে ডিস্টেন্সটা অনেকটা দূরে চলে গেছে, বেশি দূর হয়ে গেছে। দূর হয়ে যাওয়ার জন্য কি হবে, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার যে রিপালশনটা, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা অনেক কম হবে। তাহলে এক্ষেত্রে দেখো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি, এক্ষেত্রে কিন্তু তোমার লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা কম হচ্ছে। ঠিক আছে, তাহলে কম হয়ে যাওয়ার জন্য এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেলটা বেশি থাকবে, এর ক্ষেত্রে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা তোমার কমে যাচ্ছে। মানে এই যে অ্যাঙ্গেলগুলো ছিল 109°28', তখন এই অ্যাঙ্গেলগুলো কি হবে, এই অ্যাঙ্গেলগুলো তোমার কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে এসে বন্ড অ্যাঙ্গেলটা দেখো যেটা 107° থেকে, মানে এটা 109° থেকে 107°তে চলে এলো, আর এইটা হচ্ছে 109° থেকে 102°তে চলে এলো। তো বোঝা গেল এটা কেন হলো। এনএইচটি এবং এনএফ3, যেখানে এনএইচটির ক্ষেত্রে এনএইচ বন্ড অ্যাঙ্গেল 107°, এনএফসি ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা আরো কমে গিয়ে 102° কেন হয়ে গেছে, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এটা ভালো করে খেয়াল করবে। যেটা বললাম, বন্ডেড ইলেকট্রনটা নাইট্রোজেন মোর ইলেকট্রনিক নাইট্রোজেনের দিকে, তাহলে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেড়ে গেল। আর এখানে ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে দূরে সরে গেছে, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা তোমার কমে গেল। লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেড়ে যাচ্ছে বলেই তো তোমার এই যে এরা হচ্ছে কাছাকাছি আসছে, এরা কাছাকাছি আসছে বা এরা কাছাকাছি আসছে, সেই জন্য 109°28' থেকে বন্ড অ্যাঙ্গেলটা কমছে। কিন্তু এক্ষেত্রে রিপালশন যেহেতু, এক্ষেত্রে হচ্ছে তোমার 1 মিনিট দাঁড়া, দাঁড়া একটুখানি জিনিসটা, মানে আমার বলাটা একটুখানি ভুল হলো। আচ্ছা, আমি আমি এক্সপ্লানেশনটা একটু বলা ভুল হলো। দেখো এক্ষেত্রে হচ্ছে তোমার, এক্ষেত্রে বন অ্যাঙ্গেলটা যতটা কমছে, এক্ষেত্রে বন অ্যাঙ্গেলটা বেশি কমছে। বেশি কমছে তার কারণটা হচ্ছে, অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে যেহেতু নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ডের ইলেকট্রনগুলো এখানে চলে আসছে, মানে কি এই বন্ড পেয়ার রিপালশনটা যথেষ্ট বেশি থাকছে। আর এর ক্ষেত্রে এই বন্ডের ইলেকট্রনটা ফ্লোরিনের দিকে চলে গেছে, মানে তোমার এই দেখো এই বন্ডেড ইলেকট্রন মানে বন্ড পেয়ার মধ্যে দূরত্ব বেশি হয়ে গেছে বলে বন্ড পেয়ার রিপালশনটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে বন্ড পেয়ার রিপালশন যদি কমে যায়, তাহলে কি হবে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ডমিনেট করছে, তার জন্য হচ্ছে এই অ্যাঙ্গেলটা বেশি কমে যাচ্ছে। মানে এখানে কারণটা হচ্ছে এইটা যে বন্ডের ইলেকট্রনটা ফ্লোরিনের দিকে চলে গেছে, বন্ডের ইলেকট্রন ফ্লোরিনের দিকে চলে গেছে, তাহলে এইখানে কিন্তু ইলেকট্রনটা থাকে, এখানে কিন্তু ইলেকট্রন থাকে, দূরত্বটা বেশি, তাহলে বন্ড পেয়ার রিপালশনটা কম। আর এক্ষেত্রে ইলেকট্রনটা এখানে চলে গেছে, এক্ষেত্রে ইলেকট্রনগুলো কাছাকাছি আছে বলে বন্ড পেয়ার রিপালশনটা হচ্ছে বেশি। তাহলে বন্ড পেয়ার রিপালশন যদি বেশি থাকে, তাহলে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার রিপালশনকে ডমিনেট করছে, কিন্তু অতটা বেশি ডমিনেট করছে না। আর এই পার্টিকুলার কেসে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার রিপালশনকে অনেকটা ডমিনেট করে ফেলছে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা অনেকটা কমে গেছে, কমে গিয়ে 102° হয়ে গেছে, আর এখানে বন্ড অ্যাঙ্গেলটা অতটা কমতে পারছে না, করে 107° হয়ে গেছে। সেম সিচুয়েশন হচ্ছে H2 এবং F2 এর ক্ষেত্রে। দেখো এক্ষেত্রে যখন তোমার ও মানে H2 তুমি কনসিডার করছো অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ বলে বন্ডের ইলেকট্রনটা তোমার অক্সিজেনের দিকে চলে যাচ্ছে, তাহলে এখানে বন্ড পেয়ার রিপালশনটা বেশি। তাহলে এক্ষেত্রে হচ্ছে বন্ড পেয়ার রিপালশন হচ্ছে ইজ স্ট্রঙ্গার, আর এই ক্ষেত্রে হচ্ছে বন্ড পেয়ার রিপালশন ইজ উইকার।
তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে এক্ষেত্রে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা এই বন্ড পেয়ার রিপালশন অতটা বেশি ডমিনেট করতে পারছে না। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে দেখো এই মানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা অনেক বেশি ডমিনেট করছে ওভার দ্য বন্ড পেয়ার রিপালশন। সেখানে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে অনেকটা কমে গিয়ে 103.2 ডিগ্রি হচ্ছে। আর এই স্টোর ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি একটু বেশি আছে, 104.5 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, পরিষ্কার? তাহলে এই কারণটা ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, আর এবারে চলে এসো অ্যামোনিয়া এবং ফসফিনের যে এইচ এবং এইচ বন্ড অ্যাঙ্গেলগুলো 100, এটাকে 107 ডিগ্রি, আর একটা হয়ে যাচ্ছে 93.3 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে 107 ডিগ্রি, একটা 93.3 ডিগ্রি। এটা তুমি কি করে এক্সপ্লেন করবে? আর এই যে এক্সপ্লানেশনটা, আর ঠিক একই রকম এক্সপ্লানেশন হচ্ছে H2 এবং H2S এর ক্ষেত্রে, যেখানে এইচ বন্ড অ্যাঙ্গেল 104 ডিগ্রি 104.5 ডিগ্রি, এখানে হচ্ছে এইচ বন্ড অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 92.2 ডিগ্রি। তাহলে এইটা তুমি কি করে এক্সপ্লেন করবে? এটা ভেসপার থিওরি থেকে ঠিক ভালো এক্সপ্লেন করতে পারা যায় না, এটা তোমাকে হাইব্রিডাইজেশন দিয়ে এক্সপ্লেন করতে হবে। তাহলে এর এক্সপ্লেনেশনটা উচিত হচ্ছে হাইব্রিডাইজেশন দিয়ে করা। এক্সপ্লেন ইউজিং দ্য কনসেপ্ট অফ হাইব্রিডাইজ। আচ্ছা দেখো, যেটা হয় যে যখন অ্যামোনিয়া হবে, ইন কেস অফ অ্যামোনিয়া নাইট্রোজেন এসপিতে হাইব্রিডাইজেশন হচ্ছে। আর এসপিতে হাইব্রিডাইজেশন হলে বন্ড অ্যাঙ্গেলটা আইডিয়ালি হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট, সেটা কিছুটা ডিফরমেশন হয়েছে ওই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য, কমে গিয়ে 107 ডিগ্রি হয়েছে। আর ইন কেস অফ এ যদি কনসিডার করো, ইন কেস অফ ফসফিন দেখো বন্ড অ্যাঙ্গেলটা কি হচ্ছে 90 ডিগ্রি কাছাকাছি। 90 ডিগ্রি কাছাকাছি যদি হয় তাহলে হচ্ছে পিওর, সরি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে পিওরবিটালস টেক পার্ট ইন বন্ডিং। পিওরবিটাল টেক পার্ট ইন বন্ডিং, কারণ দেখো যে পিওরবিটাল যদি টেক পার্ট করে, পিওরবিটালগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? পিওরবিটালগুলোর মধ্যে অ্যাঙ্গেল হয় হচ্ছে তোমার 90 ডিগ্রি করে। তাহলে ফসফিনের ক্ষেত্রে দেখো বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি। আর হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিটের কাছাকাছি। তার মানে হচ্ছে যে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন এসপিতে হাইব্রিডেশন করছে, কিন্তু ফসফিনের ক্ষেত্রে ফসফরাসটা সে এসপিতে হাইব্রিডাইজেশন করছে না, তার বদলে পিওর বিটালগুলো তারা বন্ডিং এ টেক পার্ট করছে। আর লোন পেয়ারটা সেটা হচ্ছে এস অরবিটালে জাস্ট পড়ে আছে। সিমিলার সিচুয়েশন হচ্ছে পরেরটার ক্ষেত্রে। এর ক্ষেত্রে তোমাকে এক্সপ্লেনেশনটা করতে হবে, এক্সপ্লেন ইউজিং দ্য কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন। এটা আমাদের পরে বলবো আমরা, মানে হাইব্রিডেশন যখন পড়বো এই পয়েন্টগুলো আবার আলোচনা করব এইটা। তাহলে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে ইন ওয়াটার অক্সিজেন হ্যাজ এসপিতে হাইব্রিডাইজেশন। তাহলে পিওর এসপিতে হাইব্রিডাইজেশনের অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য যে বন্ড অ্যাঙ্গেলটা কমে গিয়ে 104.5 ডিগ্রি হয়েছে। আর পাইরাজিন H2S এর ক্ষেত্রে সালফার ইউজেস p orbital in bond formation, and lone pair is in the pure s orbital. তাহলে p orbital যদি বন্ডিং এ টেক পার্ট করে তাহলে অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল হচ্ছে 90 ডিগ্রি। এবার লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে একটু ডেভিয়েটেড হয়ে গিয়ে 92.2 ডিগ্রি হয়ে গেছে। আর হয়রাজ যখন তুমি ওয়াটার মলিকুল কনসিডার করছো, সেক্ষেত্রে অক্সিজেনের এসপিতে হাইব্রিডাইজেশন হলে বন্ড অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট থেকে একটু ডিফারে গিয়ে যে লন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য ওরে 104.5 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল?
ঠিক আছে তো এই প্রবলেমটা পরিষ্কার? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা এবারে আরো দু একটা এক্সাম্পল আমি বলছি। ধরো স্টেরিক নাম্বার 8 যখন হচ্ছে x8 আর কি, যেমন ধরো TA, মানে এখানে পুরোটাই হচ্ছে বন পেয়ার। হ্যাঁ, এক্ষেত্রে স্টেরিক নাম্বার 8 এখানে পুরোটাই হচ্ছে মানে লোন পেয়ার কিছু নেই, বন পেয়ারই হচ্ছে 8 হয়ে যাচ্ছে, আর লোন পেয়ার হচ্ছে তোমার 0। এই যে সিচুয়েশনটা, এই যে আমি স্কোয়ার অ্যান্টিপ্রিজমেটিক স্ট্রাকচার বলে তার 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা আমি দেখিয়েছি আর কি, যে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এটা একটা অ্যান্টিপ্রিজমেটিক স্ট্রাকচার বলা হয়, স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচার, যেমন TAF8 IF8 মাইনাস, তার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা তুমি দেখতে পাও। আচ্ছা, InCl5 2 মাইনাস, তখন তুমি করেছো ইন্ডিয়াম, তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই যে সিরিজটা যখন তুমি দেখছো, সেক্ষেত্রে তোমার InCl5 2 মাইনাস, এক্ষেত্রে স্টেরিক নাম্বারটা হচ্ছে 5, ঠিক আছে, লোন পেয়ার 0, আর অ্যাটমস লিঙ্ক হচ্ছে সেটা হচ্ছে 5, কারণ এখানে ইন্ডিয়ামের ক্ষেত্রে দেখো তোমার যখন তুমি দেখবে সেখানে এক্ষেত্রে তোমার এই ডি অরবিটাল থেকে ইলেকট্রন তোমার পি অরবিটালে চলে যায়, চলে গিয়ে হচ্ছে তোমার এই InCl5 2 মাইনাস যখন তুমি কনসিডার করছো, সেক্ষেত্রে তোমার স্টেরিক নাম্বার 5, এখানে লোন পেয়ার কিছু নেই, আর অ্যাটমস লিঙ্ক যেটা বা বন্ড পেয়ার হচ্ছে 5। এখানে দুটো পসিবল স্ট্রাকচার হতে পারে, কিন্তু 5টা শেল যুক্ত আছে, একটা হচ্ছে তোমার এই টাইপের স্ট্রাকচার হতে পারে, তোমার ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হতে পারে, আর স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার হতে পারে। ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হতে স্কোয়ার বাইপিরামিড স্ট্রাকচার হতে পারে। এইটা, এটা PF5 যেমন হয় আর কি, এখানে হচ্ছে মানে, আর এই ক্ষেত্রে স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার পিরামিড স্ট্রাকচার, এটা হচ্ছে এক্সেপশন। তাহলে দেখো, তাহলে যখন 5টা, যখন স্টেরিক নাম্বার 5 হয়, স্টেরিক নাম্বার 5 যেখানে তোমার লোন পেয়ার তোমার নেই, পুরোটাই বন্ড পেয়ার, তার দু রকমের স্ট্রাকচার পসিবল। যেমন PF5 এই টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার হয়, আর InCl5 2 মাইনাস, এটা হচ্ছে একটা এক্সেপশনের মধ্যে পড়ে, তার স্ট্রাকচারটা হচ্ছে স্কোয়ার পিরামিড স্ট্রাকচার। এটা আলাদা করে তুমি মনে রাখবে, এটা স্কোয়ার পিরামিড, এটা স্কোয়ার আছে, উপরে তোমার শেলটা আছে, স্কোয়ার পিরামিড স্ট্রাকচার। InCl5 2 মাইনাস কেমন স্ট্রাকচার না, স্কোয়ার পিরামিড স্ট্রাকচার, মানে 5টা কোঅর্ডিনেশন নাম্বার, টোটাল কোঅর্ডিনেশন নাম্বার বা স্টেডি নাম্বার 5, এখান থেকে অ্যাপারেন্টলি সবাইরই মনে হতে পারে যে বুঝি ওটা হয়ে যাবে তোমার ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচার হচ্ছে স্কোয়ার পিরামিড স্ট্রাকচার, এটা তুমি আলাদা করে মনে রাখবে। আচ্ছা, যখন তোমার XCF5 মাইনাস, তার স্টেরিক নাম্বার হচ্ছে 7, লোন পেয়ার হচ্ছে 2টো, আর অ্যাটম লিঙ্ক হচ্ছে 5টা, বা বন্ড পেয়ার হচ্ছে 5টা, শেপটা হচ্ছে পেন্টাগোনাল প্ল্যানার, এটা হচ্ছে পেন্টাগোনাল প্ল্যানার স্ট্রাকচার, এটা একটা এক্সেপশনের মধ্যে পড়ে। যদি তোমার ধরো 5টা যখন থাকে, তাহলে 5টা থাকলে তার কি কি পসিবিলিটি হতে পারতো, এক্ষেত্রে ট্রাইগোনাল বাই পিরামিড হতে পারতো, স্কোয়ার পিরামিড হতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কোনটা, এই 3 নম্বরের যে পসিবিলিটিটা সেইটা। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে তোমার তোমার পেন্টাগোনাল পেন্টাগোনাল প্ল্যানার হয়ে যাচ্ছে স্টেপটা, এখানে 3 নম্বর, মানে এটা তোমার আলাদা করে মনে রাখবে। IF7 স্টেরিক নাম্বার অফ আয়োডিন হচ্ছে 7, লোন পেয়ার 2টো, অ্যাটম লিঙ্ক হচ্ছে 7টা, হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড, সেটা আমি অলরেডি বলেছিলাম যে পেন্টাগোনাল বাইপিরামিড বলতে আসলে কি বুঝছি আর কি আমি। তোমার এইখানে এই একটা পেন্টাগন, রেগুলার পেন্টাগন আছে, এটা হচ্ছে ইকুইটোরিয়াল পজিশন। হ্যাঁ, আর অ্যাক্সের পজিশনে হচ্ছে এখানে একটা এখানে একটা তোমার কানেক্টেড আছে। তাহলে এই এক্সেপশন বা এক্সাম্পলগুলো তুমি আলাদা করে মনে রাখবে আর, ঠিক আছে। এমনি যেগুলো টেবিল করে দিয়েছি, টেবিল দিয়েই ম্যাক্সিমামটা হয়ে যায়, কিন্তু কিছু কিছু স্পেশাল মানে এক্সেপশনস আছে, যেমন আমি বললাম যে লোন পেয়ারটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে, ইত্যাদি ইত্যাদি, এই রিলেটেড আর কি কিছু কিছু এক্সেপশনস আছে, সেগুলো একটুখানি মাথায় রাখবে। আচ্ছা, SO4 2 মাইনাস, তার লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারটা, এবং সেখান থেকে যে ফর্মাল চার্জগুলো আর কি, সেটা একটা মানে প্রবলেম আটকে ছিল আগের বারে পড়ানোর সময়, সেটাকে আমি করে দিয়েছি। স্ট্রাকচারটাকে এঁকে কার মাথায় কতটা ফর্মাল চার্জ আছে সেটা তুমি দেখবে। আচ্ছা, XCF4
তার যে স্ট্রাকচারটা, সেটাকে স্টেরিক নাম্বার হচ্ছে তোমার 6, লোন পেয়ার 2টো, অ্যাটম লিঙ্কস হচ্ছে 4টে, বা বন্ড পেয়ার হচ্ছে তোমার 4টে। অ্যাকর্ডিং টু ভেসপার থিওরি শেপটা হয়ে যাচ্ছে স্কোয়ার প্যানাল, এবং সেই স্কোয়ার প্যানাল স্ট্রাকচারটা এরকম দেখতে। এটা মাথায় রাখবে তুমি। IF5 তার স্ট্রাকচারটা মাথায় রাখবে। IF5 হচ্ছে স্টেরিক নাম্বার হচ্ছে 6, লোন পেয়ার একটা অ্যাটম লিঙ্কস হচ্ছে 5টা, শেপ হচ্ছে তোমার স্কোয়ার পিরামিড। হ্যাঁ, তোমার দেখো এখানে বেসিক্যালি অ্যাক্সিয়ালের একটা জায়গায় তোমার লোন পেয়ারটা আছে, সেখানে স্কোয়ার পিরামিড দেখতে হচ্ছে। SF6 সেটা হচ্ছে অক্টাহেড্রাল, অলরেডি আমি বলেছিলাম। তো দেখো আমি জাস্ট কতগুলো তোমার বলে দিলাম, মানে মানে কিছু স্পেশাল এক্সাম্পল আর কি, যে এক্সাম্পলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পড়েছে আর কি, সেই রকমের এক্সাম্পলগুলো খুঁজে খুঁজে আমি জাস্ট বলে দিলাম ভেসপার থিওরি থেকে তার শেপটা কি হবে। মানে এটা ম্যাক্সিমামটা রুলে পড়ে যাবে, কিন্তু কিছু কিছু যেখানে একাধিক পসিবিলিটি আর কি, সেই একাধিক পসিবিলিটি যখন থাকবে তখন অ্যাকচুয়ালি কোনটা ঘটছে সেটা কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বা ইত্যাদি দেখে তোমাকে করতে হবে। এখানে কিন্তু ফ্যাক্টটা জানতে হবে। এখানে খুব যে সবসময় খুব লজিক দিয়ে অ্যাকচুয়ালি কনক্লুশনে পৌঁছাতে পারবে সেরকম নয়। ঠিক আছে, মানে একটা লোন পেয়ার আছে, সে অ্যাক্সিয়ালে যাবে না ইকুইটোরিয়ালে যাবে, সে আমি বুঝে যেতে পারি যে ঠিক আছে ওটা ইকুইটোরিয়ালে যাবে, কারণ ওখানে বন অ্যাঙ্গেলগুলো হচ্ছে বেশি। যখন একাধিক লোন পেয়ার সে কোথায় কোথায় যাবে বা ইত্যাদি ইত্যাদি আর কি, সেগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু খুব কেয়ারফুলি মানে ইনফরমেশনটা জানতে হবে। ইনফরমেশনটা জানলে তার মতো করে তুমি শেপের কথা বলতে পারবে। ঠিক আছে, হচ্ছে ভেসপার থিওরি। 1 মিনিট ধরো তো একটুখানি। ঠিক আছে তো, দেখো তাহলে আজকে যা কিছু আলোচনা করলাম সবটাই হচ্ছে তোমার ভেসপার থিওরি রিলেটেড বিষয়। তাহলে শেপ অফ এ অরবিটাল তুমি কেমন করে ঠিক করছো, সেই মতো করে ভেসপার থিওরি, এবং সেই মতো করে আমি প্রচুর এক্সাম্পল দিলাম। তাহলে ব্যাপারটাকে বুঝে নিয়েছো, বুঝে নিয়ে তুমি এক্সাম্পলগুলোকে করবে। এটা তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা আমরা একদম যেটা কঠিন জায়গা, যেটা যেটা হচ্ছে তোমার ওই মলিকুলার অরবিটাল থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন, সেটা আমি তারপরের ক্লাসে আলোচনা করবো। একটুখানি ম্যাচুরিটি আগে তৈরি হয়ে যায়। নেক্সট ক্লাসে আমরা মূলত এই ডাইপোল মোমেন্ট, হাইড্রোজেন বন্ডিং, আর সেখান থেকে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, এগুলো আলোচনা করবো। আচ্ছা, ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা আমরা অলরেডি বলে নিয়েছি, যেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, সেখান থেকে লেনার জোন পোটেনশিয়াল, এই যে রিলেটেড জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। স্টেটস অফ ম্যাটার এটা আলোচনা করতে গিয়ে অলরেডি ডিসকাস, এটা বলবো না। তাহলে মূলত এই দুটো জিনিস আমরা বলবো, ডাইপোল মোমেন্ট, হাইড্রোজেন বন্ডিং, এবং এদের বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেস। এইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর তারপরের কাছে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, হাইব্রিডাইজেশন, সেখান থেকে সামান্য মেটালিক বন্ডিংটা তোমার জয়েন্টের সিলেবাসে মেটালিক বন্ডিংটা একটুখানি জাস্ট ঢোকানো আছে, সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে যেটা পড়ানোর ছিল। এন্ড অফ লেকচার 3।
দেখো, ঠিক আছে? তো যা আলোচনা করলাম সবটা পরিষ্কার হয়েছে তো, মাথায় ঢুকেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর এটা যেহেতু ইনঅর্গানিক কেমিস্ট্রি, তোমাকে কিন্তু অনেক ইনফরমেশন মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। এটা কিন্তু অনেক ইনফরমেশন গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। এই এক্সেপশন গুলো, ইনফরমেশন গুলো, ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট যেগুলো, সেগুলো তোমায় অনেক সময় লজিক্যালি তুমি ফাইনাল কনক্লুশনে পৌঁছে যেতে পারবে। কিন্তু আমি বারবারই বলে আসছি, পিরিয়ডিক প্রপার্টি পড়ানোর থেকে শুরু করে, যে যেগুলো এক্সেপশন, সেই এক্সেপশনগুলি কিন্তু কম্পিটিটিভ এক্সামে দেয়। কেন, এক্সেপশনগুলো তোমাকে পড়ে 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 মাথায় রাখতে হবে। ওই জন্য আমি এখানে দেখো অনেক বেশি এক্সাম্পলস করেছি। আগের দিনের ক্লাসেও হচ্ছে আমি অনেক বেশি এক্সাম্পল করেছি। ফাইন্যান্সিয়ালটাকে কাজে লাগিয়ে সেইটার থেকে যে সমস্ত কনসিকোয়েন্সেসগুলো পাওয়া যায়, অনেক বেশি এক্সাম্পলস করছি। এই এক্সাম্পলসগুলোকে করবে। এক্সাম্পলসগুলো কিন্তু তোমার ওই বলি না যে যে টিটি থিওরি ফলো করে তোমাকে ভাবতে হবে, যখন যেমন তখন তেমন। হ্যাঁ, এটাকে যদি খুব লজিক দিয়ে যদি সব বলবে মনে করো, তাহলে হবে না। কারণ এই লগুলো সব এম্পিরিক্যাল ল। এম্পিরিক্যাল ল মানে হচ্ছে মানুষ জাস্ট যে সমস্ত কিন্তু অবজার্ভ করেছে বা এক্সপেরিমেন্ট অবজারভেশন, তার জেনারেলাইজেশন। এবারে সাডেনলি এরপরে যখন মানে তোমার অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল ব্যবহার করে যখন বন্ডিংটা হবে, সেখানে এক্সেপশন বেশি থাকবে না। কিন্তু এইগুলো তো প্রচুর এক্সেপশন থাকবে। মানে তুমি এরপরে দেখবে আরো কিছু কিছু আসবো আর কি। হ্যাঁ, বেঞ্চ টুল বলে একটা জিনিস আছে, সেখানে কিছু এক্সেপশন পাবে। এগুলো সব ভাবা যাবে আর কি। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্তই রাখছি।